সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সব দিক থেকে বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন শুধু ষড়যন্ত্রকারীরা থেমে নেই কথাটি যেমন সত্য, তারা বহির্বিশ্বে জনমত গঠন করা চেষ্টা করছে বাংলাদেশের বিরুদ্ধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা মানুষের গুম হয়ে যাওয়া এবং বিরোধী মত দমনের যে সংস্কৃতি গত 15 বছর বাংলাদেশে চলছিল, সেই সংস্কৃতি থেকে এখন কিন্তু বাংলাদেশ অনেকটাই বেরিয়ে এসেছে। ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা যে জানাতে হয়, এটা এদেশের মানুষ নতুন করে শিখছে এবং এটি কিন্তু অনেকের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। তাদের কিন্তু এটি সহ্য হচ্ছে না। এমনকি পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা না, যারা এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করছেন, তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু এটি সহ্য করছে না। তারা চিন্তা করছে এখানে বিবাদ লেগে থাকবে, এখানে পরস্পর গালাগালি থাকবে, নানা ধরনের হুমকি ধামকি থাকবে, এর মধ্যেই তো রাজনীতি। নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেই বন্দোবস্তও কিন্তু তাদের পছন্দ হচ্ছে না। বন্দোবস্তটাকেও নানাভাবে ব্যঙ্গ করে বলা হচ্ছে যে এটা আবার কেমন বন্দোবস্ত। অথচ এই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার আগে এই হাসিনা বিরোধী আন্দোলন যারা করেছিল, সবাই কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছিল এবং এই মুহূর্তে কিন্তু সেই বন্দোবস্ত অনেকেই মানতে রাজি নয়। তার কারণ হচ্ছে ভাগে বনে না, ভাগে বনছে না, যে যা চেয়েছিল তা পাচ্ছে না। এখন চাওয়ার বিষয়টা অনেক বড়। আপনার নিজের ওজন না বুঝে আপনি যদি আকাশ সমান চেয়ে বসেন, তাহলে তো মুশকিল। আপনি আন্দোলন করেছেন, আপনি সংগ্রাম করেছেন, আপনি নিঃসন্দেহে এই গণ অভ্যুত্থানে বড় ভূমিকা পালন করেছেন, কোনো সন্দেহ নাই। এর বিনিময়ে বিভিন্ন সরকারি দপ্তর থেকে আপনাকে সুযোগ সুবিধা নিতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে চাঁদাবাজি করতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে মুসাইবি করতে হবে, আপনার ভাগে টাকা আসতে হবে, এমন নানাবিধ আশা নিয়ে যদি আপনি আন্দোলন করে থাকেন, আপনি গণ অভ্যুত্থান করে থাকেন, তাহলে তো তা আওয়ামী লীগের সঙ্গে আর আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কোনো পার্থক্য থাকলো না। মূল বিষয়টা কি? আওয়ামী লীগকে মানুষ কেন অপছন্দ করেছে? আওয়ামী লীগকে অপছন্দ করার প্রধানতম কারণ হচ্ছে বৈষম্য। তো সেই বৈষম্য যদি এখনো থাকে, রাজনৈতিক দল যারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, সেই দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে কি গণতন্ত্র আছে কিনা, সেটি কিন্তু একটু বড় আকারে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো জনগণের কথা বলে, জনগণের কল্যাণের কথা বলে রাজনীতি করছেন। তো আপনাদের নিজ দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা কতটা আছে? বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা কঠোর থেকে কঠোর অবস্থায় ছিল, যখন আওয়ামী লীগ সরকার, তখন যারা রাজপথে ছিল, তখন যারা কষ্ট করেছে, জেলখানা গিয়েছিল, অনেকে হামলার শিকার হয়েছে, মামলা তো ছিলই অগণিত, তাদের মূল্যায়ন কি সঠিকভাবে হচ্ছে? নাকি ভুইফোর নতুন করে আসা, নতুন করে গজানো কেউ আবার সেই সুযোগ সুবিধা পাচ্ছে? সেগুলোও কিন্তু খতিয়ে দেখতে হবে। আর সুযোগ সুবিধার প্রশ্নটি কেন আসবে? আমরা যদি দেশের জন্য কিছু করি, এর বিনিময়ে কিছু পেতে হবে কেন? সবসময় পাওয়ার আশা কেন থাকবে? রাজনীতিবিদরা তো শপথই নেন যে জনগণের কল্যাণে কাজ করবেন। প্রশ্ন এসেছে, অনেক রাজনীতিবিদদের নাম ধরে প্রশ্ন এসেছে যে তাদের আয়ের উৎস কি? রাজনীতিটা তো কোনো পেশা না। তার হয় কোনো ব্যবসা থাকবে, অথবা পৈতৃক সম্পত্তি থাকবে, অথবা কোনো জমানো টাকা থাকবে, কোনো না কোনো ভাবে তার পারিবারিক যে ভরণ পোষণের বিষয়টি সেটি চলবে। একই সঙ্গে রাজনীতি করতে হলে একটা খরচ আছে, সেই খরচটি নির্বাহ করার জন্য, সেই খরচটি মেটানোর জন্য তার বৈধ আয় থাকতে হবে। সেটি কজন রাজনীতিবিদদের আছে? ওই যে প্রতি বছর নির্বাচন আসলেই বলা হয় যে যারা নির্বাচন করবেন তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। আর আয় ব্যয়ের হিসাব কিভাবে দিবে? আয় ব্যয়ের হিসাব তো দেয় একটা মন গড়া আয় ব্যয়ের হিসাব। যারা দেয় তারাও বুঝে এটার মধ্যে ফাঁকিবাজি আছে, আর যারা সেই নির্বাচন কমিশনে বসে আয় ব্যয়ের হিসাবটা বুঝে নেন, তারাও বুঝেন এটার মধ্যে ফাঁকিবাজি আছে। কিন্তু এই প্রক্রিয়াটি স্বচ্ছ হওয়া উচিত। একজন লোক 5 বছর আগে তার হলফনামায় বলছে সে 5 লাখ টাকার মালিক, সে 5 বছর পরে বলতে সে 1500 কোটি টাকার মালিক। কিভাবে হলো? বলতেছে সে এই কি মাছের ব্যবসা করে হয়ে গেল। তো এগুলি তো মানে অলিক কল্পনা। ব্যবসা আপনি করতেই পারেন, ব্যবসার মাধ্যমে আপনার আয় হতেই পারে, কিন্তু সেটা সততার সঙ্গে কেন হবে না? সেটা মানে ভেজাল কেন থাকবে সেটার মধ্যে? এবং এই বিষয়গুলো যখন জনগণ তো সব বুঝতে পারে। আগে যখন আপনারা ভুজুং বাজুং নানা কিছু বুঝাই দিতেন, জনগণ ঠিকই বুঝতো কিন্তু প্রতিবাদ করতো না। কিন্তু এখন ভুজুং বাজুং বুঝাইতে গেলে জনগণ কিন্তু প্রতিবাদ করবে, এবং সেই প্রতিবাদটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিরোধের ভাষা হিসেবে সামনে আসবে। সুতরাং
কে কখন কোথায় কি ছিলেন, কার পূর্বপুরুষরা কি ছিল, কার আর্থিক সঙ্গতি কেমন ছিল, এখন হঠাৎ করে অভ্যুত্থান পরবর্তী আপনি ফুলে ফেপে লাল হয়ে গেছেন, কিভাবে হলেন, এবং সামনের দিকে কি কি দখল করবেন, কি কি খাবেন, কি কি মানে ভোগ করবেন সেটার জন্য অস্থির হয়ে গেছেন। নির্বাচন দ্রুত হওয়া দরকার, নির্বাচন না হলে অনেক কিছু মিস হয়ে যাচ্ছে, অনেক কিছু পাচ্ছেন না, অনেক কিছু হারিয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু মানে মানুষ বোঝে। আপনি যেই ধারণাটা মনে মনে করছেন, এই ধারণাটা কিন্তু জনগণ ঠিকই বোঝে যে আপনি কেন উদ্গ্রীব হয়ে আছেন, আপনি কেন হঠাৎ করে তো ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন। নির্বাচন যথাসময়ে নিশ্চয়ই হবে, এবং নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই দেশ পরিচালনা করার ম্যান্ডেট পায় না, এবং নির্বাচিত সরকার যারা আসবে, যে বা যারাই আসুক, তাদের কিন্তু সেই কমিটমেন্ট থাকতে হবে যে সবার আগে বাংলাদেশ, সবার আগে জনগণের ভাগ্য, এবং জনগণকে, জনগণের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা তারা তাদের ইমানের সঙ্গে দায়িত্বটা পালন করবেন। যে কথাটি আমি সব সময় বলি, খুব বেশি চাহিদা কিন্তু জনগণের নেই, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই যে মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকারগুলো আপনারা দেন, আপনারা নিঃসন্দেহে যে রাজনৈতিক দলের কথাই বলছি, যারাই ক্ষমতায় আসবেন, আপনারা যদি দিতে পারেন, আপনারা কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকবেন। মানুষের খুব বেশি চাহিদা নেই, মানুষ ওই টিসিবি ট্রাকের পেছনে লাইন দেখতে চায় না, মানুষ সরকারি হাসপাতালে গিয়ে ওই স্লিপ কেটে বসে থাকতে চায় না যে ডাক্তার সাহেব নাই, চলে যান, বিদায় হয়ে যান, একটা নাপা ট্যাবলেট দিয়ে বিদায় হয়ে যান, সেটা মানুষ চায় না। মানুষ প্রপার ট্রিটমেন্ট চায়, মানুষ ন্যায্য মূল্যে এই জিনিসপত্র কিনতে চায়, শুধু রোজার মাসে না, সব সময়। মানুষ শিক্ষার সুব্যবস্থা চায়, দরিদ্র মানুষের সন্তানেরা সেই সরকারি স্কুলগুলোতে পড়ে, কিন্ডার গার্ডেন গুলোতে পড়ে, বা যেই জায়গাগুলোতে পড়ে, সেখানে শিক্ষার মানটা কিন্তু বজায় রাখতে হবে, শিক্ষার মানটা বাড়াতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি বাসস্থান, আমাদের এই শহরে বাসস্থানের কি অবস্থা, এবং ধনী দরিদ্রের যে বৈষম্য, যে বৈষম্যের কথা বলে আন্দোলন হয়েছে, যদিও যারা আন্দোলন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন আমরা দেখেছি, গত 7-8 মাসে ব্যাপক ভাগ্যের পরিবর্তন হয়েছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন করলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা, যাদেরকে নিয়ে আন্দোলন করলেন তাদের ভাগ্যের কি পরিবর্তন হয়েছে? হয়নি, এবং হবেও না। কেন হবে না? কারণ মানসিকতার পরিবর্তন হয়নি। আপনারা সবাই নিজের পরিবর্তন নিয়ে, নিজের পারিবারিক পরিবর্তন নিয়ে চিন্তা করেন, জনগণের, সাধারণ মানুষের পরিবর্তন নিয়ে, ভাগ্যের পরিবর্তন নিয়ে চিন্তা করেন না। করেন না বলেই আজ জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আজ জনগণ চায় এমন একটি শাসন ব্যবস্থা, যেই শাসন ব্যবস্থায় জনগণ নিজেদের অধিকার বাস্তবায়ন করতে পারবে, ধনী দরিদ্রের কোনো বৈষম্য এই সমাজে থাকবে না, ধনীর সন্তানরা ভালো জায়গায় পড়বে, গরিবের সন্তানরা পড়াশোনা না শিখে তারা রাস্তাঘাটে থাকবে, এটা আর এই বাংলাদেশে হতে পারে না। যেই স্বাধীনতার স্বপ্ন নিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতা ঠিকই এসেছে, লাল সবুজ পতাকা ঠিকই এসেছে, কিন্তু স্বাধীনতার যে সুফল, এই সুফল কিন্তু বাংলাদেশের জনগণ এত বছরও পরিপূর্ণভাবে পায়নি। এখন 2025 সালে এসে বিপ্লব পরবর্তী যে সময়টায়, এই সময়টায় জনগণ প্রত্যাশা করে স্বাধীনতার সুফল ভোগ করতে। তারা ভেদাভেদহীন সমাজ ব্যবস্থা চায়, তারা শিক্ষার ক্ষেত্রে মানসম্মত শিক্ষা চায়। এই যে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অনেক নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মানের এই অবস্থা কেন? শিক্ষার যে কারিকুলাম, সেই কারিকুলামের এই অবস্থা কেন? বিশ্বের অনেক বড় বড় দেশের সঙ্গে আমরা লজ্জা পেয়ে যাই, অথচ আমাদের দেশের মেধাবীরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে, তারা সেখানে গিয়ে সেসব দেশের প্রতিষ্ঠানকে, সেসব দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে, অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানকে উজ্জ্বল করছে, বড় থেকে আরো বড় করছে। বাংলাদেশে কেন পারছে না? কারণ বাংলাদেশে সেই পরিবেশটা নেই। এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসবে, বাংলাদেশে একটা মানসম্মত শিক্ষার পরিস্থিতি তৈরি করবে, পরিবেশ তৈরি করবে, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের কাজে লাগাবে। মেধা যাতে আর পাচার হয়ে বিদেশে না যায়, বহু জিনিস পাচার হয়েছে, আর যেন পাচার না হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেধা। বাংলাদেশ থেকে যেন আর কোনো মেধা পাচার না হয়, এদেশের মেধাবী সন্তানেরা এই বাংলাদেশের উন্নয়নে অগ্রগতিতে যাতে ভূমিকা পালন করতে পারে, ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, এই প্রত্যাশা করে আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।